বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন ফিনেস অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক শেখ মোহাম্মদ দানিয়াল, এবং আমার ডানে রয়েছেন এফবিসিসি এর সাবেক পরিচালক ডক্টর এ.কে.এম. শাহিদ রেজা। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। শাসন সুশাসন সংস্কার নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে এবং আপনারা দুজনে ব্যবসা বাণিজ্য অর্থনীতির সঙ্গে সম্পর্কিত, এবং আমরা জানি এগুলো রাজনীতির সঙ্গে কম বেশি সম্পর্কিত, কারণ রাজনৈতিক স্থিতিশীলতার সঙ্গে অর্থনৈতিক স্থিতিশীলতা সম্পর্কিত। সো কোথায় দাঁড়িয়ে আছে আমরা বাংলাদেশ, দানিয়েল? বিশেষ করে যে জায়গাগুলোর কথা আমি উল্লেখ করি, রিফর্মের কথা আপনি যেটা বললেন, সো রিফর্ম আই থিঙ্ক so far আমরা the basic reform that we have seen is law enforcement agency-তে হয়তো বা কিছু রিফর্মস এসেছে বা আসবে, এটা আমরা দেখতে পাচ্ছি। বাট প্রাইমারিলি যে জায়গায় রিফর্ম দরকার ফ্রম বিজনেস পার্সপেক্টিভ অর স্পেশালি ফ্রম সেকেন্ড অ্যান্ড থার্ড জেনারেশন বিজনেসম্যানদের যদি আপনি জিজ্ঞেস করেন, রিফর্ম দরকার সিভিল সার্ভিসে, বিউরোক্রেসি। যে কোনো একটা ব্যবসা শুরু করতে যত কষ্ট, ইজ অফ ডুইং বিজনেসের কথা আমরা বারবার বলি, বাট ব্যবসা শুরু বেসিক জিনিসটা হচ্ছে ব্যবসা শুরু করা এবং ব্যবসা শেষ করা, দোনোটা খুবই ডিফিকাল্ট। চালানোটা তো আরও ডিফিকাল্ট। আপনার আজকে একটা গার্মেন্টস ফ্যাক্টরি চালু করতে গেলে এবং গার্মেন্টস ফ্যাক্টরি সাকসেসফুলি রান করতে হলে ইউ হ্যাভ টু বি এ ভেরি ব্রিলিয়েন্ট পারসন, প্লাস ইউ হ্যাভ টু বি ভেরি লাকি, প্লাস you have to have all the good connections, and plus you need to have all extra availability at your disposal. So which is not easy. It is a very difficult task. বাংলাদেশে এখন এই এনভায়রনমেন্টে, শুধু এখনের এনভায়রনমেন্ট না, আপনার গত 4-5 বছরেরও এনভায়রনমেন্ট যদি দেখেন, ইটস ভেরি ডিফিকাল্ট। সেকেন্ড জেনারেশন ব্যবসায়িকরা যাদের বাবারা সাকসেসফুল ব্যবসায়িক, যেরকম আমার আঙ্কেল এক্সট্রিমলি সাকসেসফুল একজন গার্মেন্টস এন্টারপ্রেনার, এবং আই উড থিঙ্ক দ্যাট হিজ নেক্সট জেনারেশন উইল নট ওয়ান্ট টু পার্টিসিপেট ইন দিস ইন্ডাস্ট্রি। এবং একটু আগে আঙ্কেল এটা বলছিলেন রাইটফুলি, গার্মেন্টস ইন্ডাস্ট্রি ইজ নট এ সেকেন্ড জেনারেশন ইন্ডাস্ট্রি। বাট এই প্রশ্নটাই কিন্তু করা দরকার যে কেন ইট ইজ নট এ সেকেন্ড জেনারেশন ইন্ডাস্ট্রি, কোথায় প্রবলেমটা আছে, এবং এই প্রবলেমগুলি কি রিফর্ম কেউ চিন্তা করছে কিনা। বাংলাদেশের সব থেকে সাকসেসফুল ইন্ডাস্ট্রি কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রি। বাট আপনার যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এন্টারপ্রেনাররা আসা বন্ধ করে দেয়, তাহলে আগামীর গ্রোথটা কে করবে? যদি ফার্স্ট জেনারেশনের কাছে এটা সীমাবদ্ধ থাকে, তাহলে তো ফার্স্ট জেনারেশনের পরে এটা কে টেক ওভার করবে? অ্যান্ড উই হ্যাভ সিন দিস। আপনি যদি, আমি আপনাকে একটা উদাহরণ যদি দিই, চট্টগ্রামে একটা ফ্যাক্টরি, সিপিজের একটা ফ্যাক্টরি, ফার্স্ট জেনারেশন যাওয়ার পরে সেকেন্ড জেনারেশনের কোনো ইন্টারেস্টই ছিল না। সিপিজেডের একটা ফ্যাক্টরি, নাম নিব না। ফার্স্ট জেনারেশন আনফর্চুনেটলি যখন উদ্যোক্তা উনি ইন্তেকাল করলেন, আনটাইমলি ডেথ হলো, সেকেন্ড জেনারেশন কুড নট টেক ওভার, এবং দ্যাট ফ্যাক্টরি ওয়াজ ডুইং অ্যাবাউট $150 million অফ এক্সপোর্ট, আজকে কমপ্লিটলি ব্যাংকরাপ্ট। সো এই জায়গায় তো একটা রিফর্ম দরকার, এই জায়গায় তো একটা ইজ অফ ডুইং বিজনেস দরকার। আমরা বলি আমরা মুসলিম মেজরিটি কান্ট্রি, বাট ইন্টারেস্টিংলি এনাফ ইন এ মুসলিম ইকোনমি অর ইন মুসলিম লজ, আপনার লস করাটা কিন্তু জায়েজ আছে, ইট ইজ লিগাল, ইউ আর অ্যালাউড টু হ্যাভ ইনকার লসেস। বাংলাদেশে আপনি যদি ব্যাংকের থেকে লোন নেন, লোন নিয়ে যদি আপনি লস করেন এবং লসের কারণে আপনি যদি রিপে করতে না পারেন, তাহলে ইউ আর ওয়ার্স দ্যান এ ক্রিমিনাল and you have to run away from Bangladesh. So these things need to change. Bankruptcy law needs to be reformed. যদি bankruptcy law বাংলাদেশের মতো আমেরিকা হয়তো ডোনাল্ড ট্রাম্প সাহেব প্রেসিডেন্ট হতে পারতেন না। বাংলাদেশের মতো যদি আপনার এত রিজিড রেগুলেশনস হতো আমেরিকাতে, তাহলে ইলন মাস্ক কিন্তু মেকানিক হতেন। সো আমরা যদি চাই ফিউচারে আমাদের এখানে একটা ইলন মাস্ক আসুক, আমরা যদি চাই যে টেসলা বাংলাদেশে ওই খালি অটো রিক্সাকে টেসলা না বলে অ্যাকচুয়ালি আমরা এরকম কিছু ম্যানুফ্যাকচার করি লাইক চাইনিজ ডেড, তাহলে ইনোভেশনকে গ্রোথ দেওয়ার জন্য রিফর্ম মাস্ট বি দেয়ার। সি চায়না, উই থিঙ্ক অফ চায়না অ্যাজ আ কমিউনিস্ট নেশন, ঠিক আছে, অনেক হেভিলি রেগুলেটেড হবে, বাট ইন্টারেস্টিং এনাফ তাদের ইন্ডাস্ট্রিজ আর ওয়ান অফ দ্য লিস্ট রেগুলেটেড ইন দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড দ্যাট অ্যালাউস ফর দোজ ইন্ডাস্ট্রিজ টু ডেভেলপ, গ্রো, অ্যান্ড ইন্টারনাল কম্পিটিশনের মাধ্যমে কিন্তু এখন গ্লোবাল স্ট্যান্ডার্ডের কোম্পানিজ আর কামিং আউট অফ চায়না। বাংলাদেশ থেকে কয়টা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা কোম্পানি বের হয়েছে? আপনি উই থিঙ্ক অফ অনলি বিকাশের কথা হয়তো আমরা চিন্তা করি, বাকি একটা কোম্পানিও কিন্তু বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কোনো কোম্পানি বের হতে পারেনি। এখানে ডিরেগুলেশন আর রিফর্মের দরকার ফর ইন্ডাস্ট্রি। ডক্টর শাহিদ রেজা, একই বিষয় আপনি যেটা বললেন যে ব্যবসায় দাঁড়িয়ে আছে, আমার তো মনে হয় ব্যবসা শুয়ে পড়েছে। বাংলাদেশের ব্যবসা গত 2 বছরে যেটা দাঁড়িয়েছে, ব্যবসায়ীরা যারা আছে, মানে আমরা কি বলতে পারি যে অর্থনীতিও শুয়ে পড়েছে, বা আপনি রোল করছে না, সো দ্যাট আপনাকে এটা ভাবতেই হবে সাধারণভাবে। কারণ আমাদের
যে দানিয়াল যে চমৎকার বললো, তো ওর কথা শুনে আমি খুব আশাবাদী যে আমাদের আগামী প্রজন্ম যারা আসছে তারা খুব জেনে শুনে আসছে ব্যবসায় আর কি। আপনি দেখেন যে বাংলাদেশে গত 1 বছরে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে প্রায় 240টার মতো, আপনি সবাই আপনারা জানেন। অন্যদিকে ওই মূল্যস্ফীতির কারণে আপনার সুদের হার বেড়ে দাঁড়িয়েছে 15% এখন, 14 থেকে 15% বা মোর। তাহলে ব্যবসাটা কোথায় আছে, কে এখন ব্যবসা করতে যাচ্ছে? এখন সবাই অপেক্ষা করছে যে কি হয় আমি একটু দেখি। বাংলাদেশে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কি হতে যাচ্ছে। ঠিক ব্যবসা বাণিজ্য আলাদা একই অবস্থা, সবাই কোনো রকমের দিন কাটাতে যাচ্ছে। আপনি জানবেন যে আমাদের ক্যাপিটাল মেশিনারি গত প্রান্তিকে জুন প্রান্তিক পর্যন্ত আপনি ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্টের হার বোধহয় এখন 25%-এর কাছাকাছি, এর বেশি হচ্ছে না। কেউ কোনো নতুন কোনো ফ্যাক্টরি করতে চাচ্ছে না, কোনো ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে না। তো এখন যদি আপনি নিজে ইনভেস্ট করতে না পারেন, তাহলে আপনি ওই যে বিদেশিরা এসে কি বাংলাদেশে বিনিয়োগ করবেন নাকি আপনি সেই জায়গাগুলিতে যেটা বলে রিফর্মস যেটা দরকার, যে আসলে সিস্টেম রিফর্মস দরকার, স্ট্রাকচারাল রিফর্মসগুলি দরকার আমাদের। যে আপনি অনেক কথাটা ভালো বলেছে যে এদেশের লোন নিয়ে যদি কেউ যদি পে করতে না পারে, সঙ্গে সঙ্গে সে ক্রিমিনাল হয়ে যায় সাথে সাথে। তার যে কেন সে পে করতে পারলো না, কী সমস্যা ছিল। আপনি গত ধরেন যে গ্যাসের দাম যেটা যেটা বেড়ে গেছে, আমরা যখন একটা বড় ইন্ডাস্ট্রি করতে যাই ধরুন 10 বছর আগে, তখন গ্যাসের দাম ছিল 5 টাকা থেকে 6 টাকা, এখন সেটার দাম হচ্ছে 35 টাকা গ্যাসের দাম এসছে। আমার কি বাজারে কি দামটা বেড়েছে? বা দামটা তো বাড়েনি। তাহলে এই জায়গাটা আমি কোত্থেকে সমন্বয় করব? আবার সরকারও আমাকে কোত্থেকে গ্যাস দিবে? এই জায়গাগুলিতে একটা অ্যাডজাস্টমেন্টের পলিসি আনতে হবে, আনলে পরে তারপর ইন্ডাস্ট্রিগুলি থাকবে। আপনি একটু খবর নিয়ে দেখবেন যে আমাদের যে বড় ইন্ডাস্ট্রি যারা আছে সবাই ক্রাইসিসের মধ্যে আছে। বিশেষ করে যে আপনার স্টিল, তারপরে যে আমাদের যে ডেভেলপমেন্টের যে কাজগুলি চলে, এগুলি সব তো বন্ধ হয়ে আছে, মানে কাজগুলি হচ্ছে না। আমি ওই দিন একটা আলোচনা শুনলাম যে সিমেন্ট ইন্ডাস্ট্রিতে আপনার 30% ইয়েতে তারা রান করছে। তাদের যে ক্যাপাসিটি আছে, তারা একটা যে ক্যাপাসিটি তাদের আছে তার থেকে 30% তারা এখন প্রোডাকশন করতে পারে, মানে বিক্রি করতে পারে। যে কোনো ইন্ডাস্ট্রি যদি 50%-এর নিচে যদি তার ক্যাপাসিটি রান করে, তার মানে সে তো বিজনেসে নাই। তাহলে এই যে বড় বড় ইনভেস্টমেন্ট যেগুলি ছিল, এবং আরও যেটা হচ্ছে, আরও খেয়াল করবেন যে বাংলাদেশি ইনভেস্টমেন্টে কিন্তু হয়েছে গত 10 থেকে 12 বছরের মধ্যে, মানে বড় ইনভেস্টমেন্টগুলি হয়েছে। 90 সালে শুরু হয়েছে ছোট আকারে, বড় আকারে 500 কোটি 1000 কোটি বা 200 250 300 কোটি টাকা, এটা হয়েছে কিন্তু 10 সালের পর থেকে শুরু করে। ওই ফ্যাক্টরিগুলি বেশিরভাগই এখন আটকা পড়ে গেছে। সুতরাং ব্যবসা বাণিজ্য আসলে ভালো যাচ্ছে না, ব্যবসা বাণিজ্য ভালো যেতে হবে। আমাদের মানুষ তো কাজ করে, আজকে অনেক লোক কর্মহীন হয়ে আছে, কর্মহীন হয়ে পড়েছে, কোনো রকম করে জীবনযাপন। কেন চলছে না, ভালো চলছে না কেন? প্রথম জিনিস হলো গোলটা ঠিক নেই, লিডারশিপের যে গোলটা, সেই গোলটা মানে ব্যবসায়ী নেতৃবৃন্দ না, দেশ যারা চালায়। ব্যবসায়ীরা তো পরের জিনিস, পরে ব্যবসায়ীরা তো পরেও একটা পার্ট বা অনুষঙ্গ। রাষ্ট্র যারা চালায় তাদের আসলে সামনে গোলটা বোধহয় ঠিক নেই। যেন এবারে যে পরিবর্তনের পরে যে এসছে যারা, ওনারা কি কোনো কিছু ঠিক করে দিয়েছে যে ওনারা কী করছেন, কতদিন থাকছেন? আজকে আপনি যে কোনো একটা ইনভেস্টমেন্ট প্ল্যান নিয়ে যান, সবাই জানতে চাইবে যে ঠিক আছে সরকারটা আসুক। সরকারটা আসবে কবে? পলিটিক্যাল গভর্নমেন্টটা কখন আসবে? এই জিনিস তো সামনে নাই। তো এখন যে কোনো পরিবর্তনের পরে ফেব্রুয়ারিতে ইলেকশন হবার কথা, যদি হয় ভালো কথা, সেটা তো ডিক্লেয়ার দেয়নি, মানে এখন ডিক্লারেশন এসছে। এটা তো 1 বছর আগে তো বলেনি, 6 মাস আগে তো বলেনি। এটা তো উচিত ছিল যে নেপালের মতো প্রথম দিনই বলে দেওয়া। নেপালে যে এত বড় পরিবর্তনের পরে দেখেন সব কিছু ঠান্ডা হয়ে গেছে, আমার সবাই বিজনেসে চলে আসছে, যার যার কাজে সে চলে গেছে। মানুষ প্রয়োজন ছিল, একটা রিজিমের প্রতি মানুষের অসন্তুষ্টি ছিল, মানুষ রিজিমের পরিবর্তন চেয়েছে। এরপরে কি আপনি কি আগা পাঁচতলা সবটা পরিবর্তন করা শুরু করবেন? আপনি রাজনীতিটাকেই সব মুখ্য টার্গেট করবেন? ব্যবসা বাণিজ্য, এমপ্লয়মেন্ট, মানুষের কর্মসংস্থান, এগুলি কিছু আসবে না। বাংলাদেশের অবস্থা তাই হয়েছে। শ্রীলঙ্কা এবং নেপাল পাশাপাশি, বা বাংলাদেশ, তিনটা যদি আপনি বিবেচনা করেন, ওই দুজনই আপনি ব্যবসা বাণিজ্যে ট্র্যাকে ফেরত চলে আসছে খুব কম সময়ের মধ্যে। পলিটিক্যালেও মোটর স্টেবিলিটি আসছে। আমাদের দেশে হয়েছে উল্টোপাল্টা, কোনো স্টেবিলিটি আসেনি। কারণ সামনে কোনো যেটা বললাম যে আপনি সাংবাদিক, আপনার কাছে যে লোক দেখলেই কিন্তু জিজ্ঞেস করে যে খবর কি ভাই, আমাদের মাঝে জিজ্ঞেস করে। তো আমি মাঝে ঠাট্টা করি, আমি যে এই খবর বলতে পারলে তো আমি 5 কোটি টাকা চার্জ করতে পারতাম। বাংলাদেশের এখন যে কী হতে যাচ্ছে, এখন ব্যবসা বাণিজ্যের জন্য সবচেয়ে জরুরি প্রয়োজন গোলটা ঠিক করা, যাবে কোথায়, রাষ্ট্রটাও ঠিক করা দরকার যে কোথায় যাচ্ছে। আপনি 91 সালের পরে যে সরকার পরিবর্তন যখন হলো, এরশাদ সাহেবের পতনের পরে যে ডেমোক্রেটিকলি ইলেক্টেড যে গভর্নমেন্ট আসলো, তখনই কিন্তু ইনভেস্টমেন্টগুলি আসা শুরু হয়েছে। মানুষ বুঝতে পারছিল যে আমার সামনে ব্যবসা বাণিজ্য করা যাবে, ব্যাঙ্কগুলির কাছে ফান্ড ছিল, ব্যাঙ্কগুলি যাচ্ছিল। এখন আপনি ব্যাঙ্কগুলিতে নতুন যে রেগুলেশনস আছে এবারের পরিবর্তনের
পড়ে। আপনি কোনো ব্যাংকই গত 2 বছরে কাউকে কোনো টাকা দিতে পারছে? বরঞ্চ প্রত্যেককে টাকা কমিয়ে দিচ্ছে, কারণ তার কাছে টাকাটা নাই। এবং যাই নাই, ব্যাংকের সম্বন্ধে যে সময় আলোচনা হচ্ছে প্রতিদিনই একটা করে নেগেটিভ আলোচনা হয়। আপনি একটু আগে ওই ড্যানিয়েল বলতেছিল আমাকে একটা ব্যাংকের কথা, যে ওর এত 80,000 কোটি টাকা তার নাকি শর্টফল আছে, প্রভিশন শর্টফল আছে, এবং এটা 100 বছরে এটা শেষ হবে না বলতেছে। তাই বললাম যে এটা তো হলো গিয়া ওখানে ঠাট্টা করে বলতেছিল যে মনে করার অঙ্কর মতো, যে মনে করো হাতে আছে, আসলে এটা কিছু না। এখন আপনি তো ব্যবসাকে ইকোনমিক্যাল অ্যাসপেক্ট থেকে চিন্তা করতে হবে যে ঠিক আছে এটা ক্রাইসিস হয়েছে, হওয়ার পরে তো আপনাকে মেজার নিতে হবে, আপনাকে প্রভিশন শর্টফল আছে, আপনি বিজনেস বাড়াতে হবে। এখন আপনি যদি সেটা নিয়ে পাবলিসিটি করা শুরু করেন, মানুষ তো আপনার কাছে যাবে না। আপনি যেটা এই যে ব্যাংক রানের মধ্যে যে ঘটনাগুলি ঘটেছে, ব্যাংকের ক্রাইসিস হয়েছে, তা আপনি ক্রাইসিসটা ম্যানেজ করার চেষ্টা করেন, সেই পলিসিগুলি আপনি দেন, তা না করে নেগেটিভ পাবলিসিটি এটা চলে আসতেছে। এই 80,000 কোটি টাকার যে গল্পটা, একটা বড় ব্যাংক সম্বন্ধে কথা হচ্ছে, ঠিক আছে ওদের প্রভিশন শর্টফল আছে, প্রভিশন শর্টফলটা তো ফাইনাল কোনো কথা না, এটার তো মেকানিজম আছে, এটা তো চেঞ্জ হবে। আপনি ওর যদি অন্য অ্যাসেটগুলি সে যদি ভালো করে ফেলতে পারে, এখন অন্য অ্যাসেটগুলি যেটা এক্সিস্টিং আছে তার তো 80,000 কোটি তো শেষ না, তার তো 2 লক্ষ কোটি টাকার 2.5 লক্ষ কোটি টাকার তার অ্যাসেট আছে। এখন সে যদি সেই অ্যাসেটগুলো যদি নতুন করে যদি রিস্ট্রাকচার করে, তারপরে সে যদি তার অ্যাসেটগুলি অ্যাসেসমেন্ট করে সেখানে তো তার প্রভিশনে সে একটা হেল্প পেতে পারে, সেটাতে সেটা কভার করবে। সেটা না করে আপনি হিসাব করা শুরু করলেন, সে বছরে কত টাকা লাভ করে, 1,000 কোটি টাকা লাভ করে, তাহলে 80,000 কোটি টাকা দিতে হলে 80 বছর লাগবে বা আরও বেশি লাগবে। এটা তো হতে পারে না, এইভাবে তো ভাবলে তো হবে না। তো এই ভাবনাটা যারা ভাবছে আসলে তারাই তাদের সামনে যেটা বলছে যে গোলটা ঠিক নাই। তা আমাদের এই গোলটা ঠিক করা দরকার প্রথমেই, যে কে কতদিন কি করবেন, আপনার দায়িত্ব কতখানি, আপনি সেটা বলে দেন, তারপরে সেভাবে প্ল্যান করুক, এটাই ফেস করা দরকার। সো আনসার্টেনিটি একটা বড় সমস্যা। Certainly that is a major problem. দেখেন, আমি আঙ্কেলের কথাটা খুব ইন্টারেস্টিং, বিকজ আঙ্কেল তো একটা খুবই সাকসেসফুল ব্যাংকের স্পন্সর ডাইরেক্টর, তো ওনার পার্সপেক্টিভটা ভেরি ইন্টারেস্টিং। উনি একটা কথা বলেছেন যে এখন ক্রেডিট শর্টফল হচ্ছে অনেক জায়গায়। আপনার আমি আপনার শোতে আগেও বলেছিলাম যে আমাদের একটা মেজর ইন্ডিকেটর যে আপনার ক্যাপিটাল মেশিনারি আপনার ইম্পোর্ট কমছে, এটা এই নেগেটিভটা কিন্তু ভেরি ব্যাড। তার মানে হচ্ছে মানুষ কিন্তু কম আউটপুট পাবে ইন দ্য নেক্সট ফিউ কোয়ার্টার্স। সো দ্যাট ইজ এ ভেরি ডেঞ্জারাস প্যারামিটার টু হ্যাভ একটা দেশে যেখানে ইনভেস্টার্স আর স্কেয়ার্ড টু রিইনভেস্ট ইন টু দেয়ার বিজনেসেস। আপনি যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রির কথা চিন্তা করেন, একটা গার্মেন্টস ফ্যাক্টরি কিন্তু চালু করলো কথা 2000 মেশিন দিয়ে, সে কিন্তু নেক্সট ইয়ারে যেও কিন্তু তার অ্যাটলিস্ট কিছু না হলে 100টা নতুন মেশিন আনতে হবে, তার কিন্তু ওখানে আপনার রিপ্লেস করতে হবে, চেঞ্জ করতে হবে, নতুন কিছু মেশিন আনতে হবে, নতুন কিছু আইটেমের জন্য আনতে হবে, বা পুরানো কিছু মেশিন ক্ষয়ে যাচ্ছে ওটার জন্য আপনাকে আনতে হবে। কিন্তু ওই জায়গায় আপনার ইম্পোর্টটা কিন্তু কমে যাচ্ছে। সো ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট কমা ইজ এ ভেরি নেগেটিভ একটা ফার্স্ট অফ অল প্যারামিটার। ইউ কানেক্ট দ্যাট ডট উইথ another dot that প্রাইভেট সেক্টর ক্রেডিট কিন্তু কমছে, অ্যান্ড দেন ইউ অ্যাড another dot গভর্নমেন্ট সেক্টর ক্রেডিট বেড়েছে। সো আপনার আজকে বাংলাদেশে যারা সব থেকে টপ পারফর্মিং ব্যাংকস আছে, আপনি যদি ক্যাপিটাল মার্কেটে গিয়ে দেখেন ব্যাংকস উইচ আর পারফর্মিং অ্যাট ইটস বেস্ট এবং ইনভেস্টর কনফিডেন্স অ্যাট হাইয়েস্ট, ওই ব্যাংকগুলি তাদের পোর্টফোলিও অফ ইনভেস্টমেন্ট কোথায়, সব হচ্ছে সরকারি বন্ড কিনা। তো সরকারি বন্ড কিনা মানেই তো হচ্ছে সরকারকে আপনি সরকারের গভর্নমেন্ট ক্রেডিট আপনি ইনভেস্ট করছেন। সো গভর্নমেন্ট ক্রেডিটে ইনভেস্ট করা ভালো, বাট আপনি যদি আপনার পোর্টফোলিও যদি 60% যদি গভর্নমেন্ট বন্ডের পিছনে চলে যায়, তাহলে প্রাইভেট সেক্টর ক্রেডিট পাবে কোথায়, গ্রোথ হবে কোথা থেকে? সো রিয়েল গ্রোথ ইজ নট দেয়ার। আর যদি 40% আপনার যদি প্রাইভেট সেক্টরে আপনার ক্রেডিট থাকে, ভালো ভালো ব্যাংকের ক্ষেত্রে কিন্তু 40%-এরও কম আছে প্রাইভেট সেক্টরে গত 1 বছর, তাহলে ওইগুলি কারা পাচ্ছে? এরা কি নতুন উদ্যোক্তা পাচ্ছে নাকি এক্সিস্টিং বা ওল্ড উদ্যোক্তারা পাচ্ছে? So I don't see with this current formula that any change is going to come unless there is a major reform, unless there is a major change in outlook. আপনার বাংলাদেশে আনফর্চুনেটলি যতবারই আপনার কোনো একটা ক্রাইসিস হয়, স্পেশালি যদি ফাইন্যান্সিয়াল সেক্টরের ক্রাইসিস হয়, প্রথম কাজ হচ্ছে নেম অ্যান্ড শেম করা। আপনার যে ব্যাংকের কথা আঙ্কেল উদাহরণটা দিলেন, আমি আঙ্কেলকে বলছিলাম একটু আগে, এইটার থেকে কি বড় ক্রাইসিস পৃথিবীর বিভিন্ন দেশের ব্যাংকিং সেক্টরে হয় না? কিন্তু কোনো দেশের ফাইন্যান্সিয়াল সেক্টরের রেগুলেটর টিভির সামনে এসে বলে না যে এই ইনস্টিটিউশন, আমার দেশের এই ইন্স্যুরেন্স কোম্পানি খারাপ, আমার এই দেশের ব্যাংক খারাপ, আমার এই দেশের অমুক কোম্পানি খারাপ। দে নেভার সেড, বিকজ
একটা রেগুলেটর আস্থার জায়গা। ফাইন্যান্সিয়াল সেক্টর ইজ বেসড অন কনফিডেন্স। কারণ আপনি যদি বাংলাদেশে না পৃথিবীর বেস্ট ব্যাংকের কাছেও যান, গিয়ে বলেন যে আপনার যে যত ডিপোজিটার আছে আপনি 70% বা 80% অর ইভেন 50% অফ ডিপোজিটারের টাকা আপনি আজকে ফেরত দিতে হবে, পারবে না। ফেডারেল রিজার্ভ পারবে না, ফেডারেল রিজার্ভ নিজে পারবে না ওইটা করতে, কারণ ইটস বিল্ড অন কনফিডেন্স। এবং যে ব্যক্তি ওই ফাইন্যান্সিয়াল সেক্টরের হেড, যে রেগুলেটর, সেই রেগুলেটররা এসে যদি বারবার ক্যামেরার সামনে এসে বলে যে এই সেক্টর ধ্বংস, এই ব্যাংক ধ্বংস, এই ইন্স্যুরেন্স কোম্পানি ধ্বংস, তাহলে মানুষ তো আর এত টেকনিক্যাল ডিটেলসে যাবে না যে এটা কেন বলছে, কোন ব্যাংকে বলছে বা কোন ইন্স্যুরেন্স কোম্পানিকে বলছে। টু হিজ এ জোন, আপনার এই সেক্টরে যেরকম খারাপ ব্যাংক আছে এরকম ভালো ব্যাংকও আছে, খারাপ ইন্স্যুরেন্স কোম্পানি আছে, ভালো ইন্স্যুরেন্স কোম্পানি আছে, সব মিলে কিন্তু এই সেক্টর। আপনার গার্মেন্টসের সেক্টরে একইভাবে, সব কোম্পানি কি আপনার কমপ্লায়েন্ট বা সব ফ্যাক্টরি কি নন কমপ্লায়েন্ট? ইউ ক্যানট জাজ এভরিওয়ান বেসড অন ওয়ান প্যারামিটার। সো আনফর্চুনেটলি যে আনসার্টেনটির কথাটা বলছেন, সাম অফ দি আনসার্টেনটি ইজ কামিং ফ্রম দ্য ভেরি টপ। ওইখানে কিন্তু কথা বলাটা একটু বন্ধ করতে হবে, রাদার হ্যাভ দ্য ডায়ালগ উইথ ইন্ডাস্ট্রি ইনসাইডার্স। এখন যারা ইন্ডাস্ট্রিতে আছে, যারা ইন্ডাস্ট্রিতে স্কিন আছে যাদের, তাদের সাথে আপনি বসেন। আপনি এই যে বলছেন যে ইন্ডাস্ট্রি ইনসাইডারদের সঙ্গে কথা বলতে হবে, এবং এই জায়গাগুলোতে আপনার কিছু ট্রেড বডিজ আছে যারা আপনাদের প্রতিনিধিত্ব করে, তারা কি সেই দায়িত্বটা পালন করছে, বা তাদের সঙ্গে কি সরকার বা পলিসি মেকারদের বা পলিসি নিয়ে যারা কাজ করেন তাদের কোনো এনগেজমেন্ট আছে? দেখেন, আমার সাথে অনেক আমার আঙ্কেলরা চাচারা রেগে যাবেন যা দেখবে, বাট আমার মনে হয় না যে বাংলাদেশে বিজেপি ছাড়া দের ইজ এফেক্টিভলি এনি আদার ট্রেড বডি যারা এটলিস্ট ইন দ্য লাস্ট কাপল অফ ইয়ার্স সরকারের সাথে দ্বিমত প্রকাশ করেছে, ইভেন ইন প্রাইভেট। পাবলিকলি তো করেই না, পাবলিকলি তো বিজেপিও করে নাই, বাট ইট ইজ প্রাইভেটলি দ্বিমত প্রকাশ করার সাহস বিজেপি ছাড়া আমি এটলিস্ট আমার দেখা হয় না। মিলেমিশে একাকার হয়ে যায়। হ্যাঁ, সো এই জায়গায় আপনি ধরেন ইন্ডাস্ট্রি ইনসাইডারের বিষয়টা কেন বলছি, যে আপনার ব্যাংকিং সেক্টরকে রিফর্ম যদি করতে হয়, তাহলে যারা ব্যাংকের মালিক আছে তাদের সাথেই তো আপনি কথা বলুন। বাট ইনস্টেড এই যে নতুন আইন আসছে, এই আইনে দেখা যাবে যে যারা স্পন্সর তারাই বোর্ডে এখন আর হয়তোবা আগামীতে সুযোগ পাবে না। ওই জায়গায় প্রপোজ করা হচ্ছে আপনার ফর্মার সিভিল সার্ভেন্ট, বিউরোক্র্যাটস। তো আমার হিসাবে এটা যদি এই এক্সপেরিমেন্টটা যদি করতে হয়, ওয়াই নট লেট আস গিভ দেম সাম গার্মেন্টস ফ্যাক্টরিজ, যেহেতু ওনারা অনেক ভালো বুঝে, আমরা তো আসলে কম বুঝি, আমরা তো লেম্যান, আমরা হচ্ছে একদমই নিকৃষ্ট জাতি, কারণ আমরা ব্যবসায়িক। তাহলে আমরা ব্যবসা ছেড়ে আমরা একটু বিউরোক্রেটসদের কাছে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিগুলি হস্তান্তর করে দিই 6 মাসের জন্য, 2টা ঈদ ম্যানেজ করে দিবে, কোনো এক্সপোর্ট মিস করবে না, ব্যাংকের সব পেমেন্ট অন টাইম দিবে। যদি দিতে পারে তাহলে উই ক্যান লার্ন ফ্রম দেম। But until that happens, Uncle is smiling, but I'm being very honest here. If you want to preach, first practice, first show us. Bangladeshi bureaucracy is one of the worst in the world. So how are you thinking that তারা এসে আপনার ব্যাংকে রিফর্ম করবে, ব্যাংকের বোর্ডে বসে? যারা টাকা লাগিয়েছে, যাদের রেপুটেশন লেগেছে এইসব ব্যাংক চালানোর জন্য, তাদেরকে আপনি বোর্ডের থেকে সরাই দিয়ে আপনি যদি বলেন যে ফর্মার বিউরোক্রেটস হু নেভার হ্যাড অ্যান এক্সপিরিয়েন্স অফ ল্যান্ডিং 10 টাকা, সে এসে কেমনে ব্যাংকটাকে রিফর্ম করবে? হ্যাঁ, আইনকে ফলো করতে পারে, কিন্তু ওই আইনটা কি কারেক্ট কিনা আগে আইনটাকে সংশোধন করেন, তারপর এসে যারা ওই আইনকে মানবে না তখন আপনি ওদেরকে আপনি পিনালাইজ করেন, কারেকশন করেন। বাট এগ অর দি হ্যান, দিস ইজ দ্য কোয়েশ্চেন। আপনি রিফর্ম আপনি পলিসি করবেন নাকি আপনি রিফর্ম বোর্ডরুমে যাই করবেন? বোর্ডরুমে যাই রিফর্ম করলে তাহলে তো আপনার এটা আর ক্যাপিটালিস্টিক সোসাইটি না, এটা তো আপনার তখন ওপেন মার্কেট ইকোনমি হলো না, তখন আপনি কমিউনিস্ট টাইপ অফ ইকোনমিতে আপনি চলে যাচ্ছেন। সো আই থিঙ্ক আনসার্টিনটি ইজ দেয়ার, দ্যাট আনসার্টিনটি উই হ্যাভ টু গেট রিড অফ, আদারওয়াইজ নোবডি উইল কাম অ্যান্ড ইনভেস্ট। এখন যে ডিজিটাল ব্যাংকের লাইসেন্সে ফ্লোট করেছে, পিপল আর নট অ্যাপ্লাইং ফর ডিজিটাল ব্যাংক বিকজ দে আর আনসার্টেন, যে যদি আমি ইনভেস্ট করলাম, পরে বোর্ডের মধ্যে আমার যদি 11 জন 12 জন যদি চলে আসে সিভিল সার্ভেন্ট, বিউরোক্রেটস, তাহলে আমি কিভাবে, আমি ইনভেস্ট করে আমি বোর্ডে সিট পাইলাম না, আমার লাভ কি হলো? সো এই জিনিসগুলিকে ক্ল্যারিফিকেশনের দরকার, এবং যেসব আইন হবে, যখনই চেঞ্জেস হবে, যে ধরুন পোর্টের মধ্যে হঠাৎ করে আপনার ট্যারিফ বাড়ায় দিলেন, কোনো কথা নাই বার্তা নেই, এত পোর্ট প্রফিটেবল, পোর্ট হচ্ছে বাংলাদেশে একমাত্র জায়গা যেখানে সরকার প্রফিট করে, বাকি যত অপারেশন আছে সব জায়গায় লস করে, পোর্টে লাভ করে। ওইখানেও যদি আপনি প্রাইস হাইক করেন না, জিজ্ঞেস করে করেন। আপনার অন্য দেশে গেলে পোর্টের সার্ভিস, আপনি ভিয়েতনামে গেলে কয়েক ঘন্টার ভিতরে আপনার মাল আপনি বাইর করতে পারেন। আপনি আমার চট্টগ্রাম পোর্টে যে মাল কয়েক ঘন্টা, এটা স্বপ্নের কথা। যদি কেউ বলে যে আমি কোনো সিএনএফ যদি বলে আমি আপনার মাল আজকের দিনে আসছে, আজকের দিনে আমি ছুটে দিব, আপনি ওকে বলবেন ও একটা চিটিং।
বিকজ দ্যাটস নট রিয়ালিটি। সো আগে আনসার্টেনটি সরাইতে হবে, আনস্টেবিলিটি সরাইতে হবে, তখনই আপনি দেখবেন যে ব্যবসায়িক গ্রোথ হবে এবং দ্যাট গ্রোথ উইল প্রোপেল বাংলাদেশ টু নিউর হাইটস। দ্য বিজনেসম্যান ইন বাংলাদেশ আর নট করাপ্ট, বাট আনফর্চুনেটলি উই আর মেড টু লুক করাপ্ট। ডক্টর শাহিদ রেজা, আমাদের যে মার্কেটে যে ক্রেডিটের কথা ছিল, প্রাইভেট সেক্টর ক্রেডিট, আপনি গত প্রান্তে গিয়ে জুনে পর্যন্ত ক্রেডিট ছিল 6%। এখন 6% ক্রেডিট গ্রোথ দিয়ে মানে আপনি কোনো ইন্ডাস্ট্রি বা ইনভেস্টমেন্টের কোনো সুযোগই তো নেই। আপনি নিজেই তো কন্ট্রাকশন পলিসি করে রাখছেন যাতে কেউ যাতে আপনার কাছে না আসতে পারে। এখন সেটার জন্য কথা হচ্ছে যে কি ওনারা ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য এটা করতেছে। তো আজকে আমি হঠাৎ করে আসার আগে একটা টেলিভিশনে স্ক্রল দেখলাম যে অর্থ উপদেষ্টা বলতেছে যে 8% আপনার ইয়েতে নেমে আসছে মূল্যস্ফীতি, 8%। গুড। তাহলে কি আমাদের সুদের হারটা কি আগামী সপ্তাহ থেকে কমে যাবে কিনা? আর কারণ 8% যদি হয় তাহলে ব্যাংক রেট যেটা আছে সেটাও 9% হবে বা আরেকটু কমবে। কমার পরে তার সাথে 2% যোগ করলেই তো ব্যাংক ইয়েটা করা যাচ্ছে, ল্যান্ডিংটা করা যাচ্ছে 10-11%। এখন তো 15% আছে। 15% সুদ দিয়ে টাকা নিয়ে তো কোনো ইন্ডাস্ট্রি করা যাবে না। তো এই জায়গাগুলিতে আসলে মানে ইমিডিয়েট অ্যাকশানে যাওয়া দরকার। আসলে ডেভেলপমেন্ট করতে হলে, দেশটাকে চালাতে হলে ইন্ডাস্ট্রিগুলি চাকাটাকে ঘোরাতে হবে। ইন্ডাস্ট্রিগুলি চাকা এখন যেভাবে আছে এইভাবে চলবে না। আর আপনি ডায়ালগের কথা যেটা বললেন, আমি একটা উদাহরণ দিয়ে বলি। কদিন আগে আপনার নজরে এসছে কিনা যে বিজিএমই খুব আহাজারি করতেছে যে আমাদের সাথে আমরা এতবার কথা আবেদন করার পরেও প্রধান উপদেষ্টার আমরা দেখা পাচ্ছি না। তো একজন বলতেছে কেন ওনার সাথে দেখা হয়েছে না অমুক জায়গায় অমুক মিটিংয়ে। এই হচ্ছে গিয়ে রিপ্লাই। আপনি বলেন কোথাও কারোর সাথে আমার সোশ্যাল মিটিংয়ে আরও 10 জনের সাথে দেখা হওয়া আর 1-to-1 আলাপ করা। এখন বিজিএমইকে বিগত যত সরকারি এসছে সবাই একটা বড় সেক্টর হিসেবে গুরুত্ব দিত। আর ওনারা কি পলিসি চিন্তা করছেন এটা ওনারাই জানেন। যে বিজিএমই প্রেসিডেন্ট যদি এই কথা বলে যে আমি 3 মাস ধরে দেখা করার সুযোগ পাচ্ছি না, এটা তো খুবই দুঃখজনক। কারণ মূল সেক্টরটাকে, যে সেক্টরটা 40 লাখ লোকের এমপ্লয়মেন্ট জেনারেট করে, যে সেক্টরটা নিজেই $40-45 বিলিয়ন এক্সপোর্ট করে, তার প্রেসিডেন্টকে দেখা করার জন্য 3 মাস পরে মিডিয়ার সামনে এসে কথা বলতে হচ্ছে। এবং আমাদের যে ট্রেড বডিগুলি আছে, যেন এফবিসিসিআই এখন তো গভর্নমেন্টের লোকের জন্য, তো কেন গভর্নমেন্টের লোককে কেন হলো? একটা প্রাইভেট সেক্টরে কাউকে কি দেওয়া যেত না? আপনার মনে আছে 111-এর সময় বোধ হয় যে সৈয়দ মঞ্জুর এলাহি সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছিল। উনি এসে 3 মাসের মধ্যে উনি ইলেকশন করে দিয়ে চলে গেছেন। কারণ উনি জানেন কারা ব্যবসা করে, কারা ট্রেড বডিতে আছে না আছে, উনি ডেকে ইলেকশনটা। এখন এবার কাকে দিল? সরকারের একজন কর্মকর্তাকে দিল। উনি ওনার বাড়তি দায়িত্ব হিসেবে এটা পালন করছে। উনি কাউকে চিনেন, উনি জানেন যে কীভাবে এটা রান করে, হয় নাই। ওনার মেয়াদ শেষ হয়ে গেছে, এখন নতুন আরেকজন এসছে। বর্তমান ডিটিও যিনি আছেন, মানে একজন বাণিজ্য মন্ত্রণালয় অতিরিক্ত সচিব, উনি এখন এটার দায়িত্বে আছেন। তাহলে ভাবনার মধ্যেই তো গ্যাপ আছে যে আমরা বেসরকারি খাতটাকে আগায় নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করবো কিনা, যারা রাষ্ট্র ক্ষমতায় আছে। মানে রাজনীতিটা এমনভাবে মাথার মধ্যে সবার মধ্যে কাজ করতেছে, ক্ষমতার চেয়ারটা এমনভাবে কাজ করতেছে যে আর বাকি জিনিসগুলি বোধহয় নজরে আসতেছে না, যার ফলে এই আলোচনাগুলি করার সুযোগটা আসতেছে না। আমাদের কথাটা তো গিয়ে বলতে হবে। আগে যাই হোক না কেন, ব্যবসায়ীদের একটা ডেলিগেশন গিয়ে কিন্তু গভর্নমেন্টের সাথে কথা বলতো। সেই কথা সোনারগাঁতে বলুক আর বাংলাদেশ ব্যাংকে বলুক বা যেখানে বলুক, বলতো, কথা হয়তো যেত, ফলাফল আসতো। কিন্তু এখন সেই কথা বলার জায়গাগুলো টোটালি বন্ধ হয়ে গেছে। আপনার অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে বিজনেস লিডার বলতে যারা আছে তারা কিন্তু নাই, সবাই যে যার মতো করে সরে আছে। তাদেরকে আশ্বস্ত করে ডেকে নিয়ে আসে, ভাই ব্যবসাটা আপনার মতো করেন। কারণ ব্যবসা এবং রাজনীতিটা আলাদা করতে হবে। হিস্টোরিক্যালি ক্যাপিটালিস্টিক সোসাইটিতেও আপনি ধরেন বাংলাদেশের, আপনি তো জানেন জহুরুল ইসলাম সাহেবের নাম শুনেছেন, আপনি ওনার কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশনের কথা শুনেছেন? উনি সবাইকে পয়সা করে দিত। মানে ওনার সাথে গল্প শোনা যায় যে উনি লিফটম্যান থেকে শুরু করতো টাকা দেওয়া, কিন্তু উনি রাজনীতিতে আসতেন না, উনি ওনার বিজনেসটা করতেন। এছাড়া ইন্ডিয়াতে যে বড় বড় যারা কর্পোরেট যারা আছে, বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আছে, ওদেরকে আপনি শুনেছেন যে ওরা কেউ রাজনীতিতে আসতেছে? তারা আমাদের দেশে যে কোনোভাবে হোক রাজনীতিটাই হয়ে গেছিল বড় ব্যবসা। এখন ব্যবসায়ীদেরও রাজনীতি করতে হবে, রাজনীতিবিদদেরও ব্যবসা করতে হবে। ব্যবসাটা হবে না, এই যা হয়েছে এবার তাই হবে। সব ব্যবসা বন্ধ হয়ে গেছে, সব সরে গেছে। আপনি ব্যবসায়ীদেরকে বলতে হবে যে ভাই তুমি ব্যবসাটা করো, তোমার যে অপরাধী আছে তাকে আপনি শাস্তির আওতায় আনেন, তার অপরাধটা চিহ্নিত করেন সে কী করছে। কিন্তু তাই বলে আপনি গণভাবে সব ব্যবসায়ীদেরকে আপনি ইয়া করে ফেলে, যে উনি যেটা বললো যে দোষী তৈরি করে ফেলে, ক্রিমিনাল তৈরি, একটা লোন ডিফল্ট করলে
আপনি লোন ডিফল্টে নতুন একটা ক্রাইটেরিয়া তৈরি হয়েছে যে কেউ যদি আগে ছিল যে 9 মাস কেউ যদি কিস্তি দিতে না পারতো ঋণের, তাহলে সে ক্লাসিফিকেশনে যেত। এখন আপনার 3 মাস পড়ে যায়। আর কি করে সম্ভব? আপনি আস্তে আস্তে আসেন, আলোচনার মধ্যে দিয়ে 9 মাস থেকে 6 মাসে আসেন, আপনি ধীরে ধীরে আনেন। এখন সেটা আপনি আন্তর্জাতিক মানের করবেন, ওকে ভালো, আমরাও চাই আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের ফিনান্সিয়াল সেক্টর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হোক, কিন্তু আগে তো ন্যাশনাল স্ট্যান্ডার্ডটা মিট করতে হবে, ব্যবসা বাণিজ্য তো চলতে হবে। এখন ব্যবসা বাণিজ্য না চালায় দিয়ে আপনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড করলেন, IMF-এর আপনার কাছে প্রেশার ছিল। IMF আপনাকে একটা টাকা দিয়েছে, কিছু দিয়েছে, লাস্ট যেটা ছাড় দরকার ছিল দিয়েছে? দেয়নি তো। তো আপনি আগে নিজের ব্যবসায়ীগুলিকে বাঁচান। আজকে যে 250 ফ্যাক্টরি বন্ধ হয়ে আছে, আপনি বড় ইন্ডাস্ট্রিগুলি বন্ধ হয়ে আছে, সবাই কোনো রকম করে জীবনযাপন করতেছে, চেষ্টা চালাচ্ছে, হাহাকার শোনা যাচ্ছে যে আমাদের জীবনের সব পুঁজি আমরা হারাই ফেলছি, আমরা এখন একটাই কাজ বেঁচে আছি, ব্যাংক আমার কাছে যে টাকাটা পাবে এটার জন্য আমি সুদ দিয়ে মরতে পারি। তাহলে কি ব্যবসাটা হবে? একজন ব্যবসায়ী যদি চিন্তা করে আমার কাজ হলো একটা ব্যবসা তৈরি করার পরে, উনি যেটা কথা বললেন, ন্যাচারালি আমি চিন্তা করবো যে আগামী বছর আমি আরেকটা বিজনেস করবো, এই বিজনেসটা একটু বাড়াবো। এটা তো একজন উদ্যোক্তা তো মূল কাজ। আমার কাছে তো ফ্যাক্টরি চালানো না, ফ্যাক্টরি চালাবে তো আমার ম্যানেজাররা। আমি তো ব্যবসা তৈরি করব, নতুন বিজনেস ভাববো, প্ল্যানিং করব। এখন আমরা কিসের প্ল্যানিং করব, কী করবো? যেটা বললো যে ক্যাপিটাল মেশিনারি 25%, যেটা মিনিমাম 60% থাকা উচিত ক্যাপিটাল মেশিনারি, এবং আগেও ছিল 10 বছর, 5 বছর, 7 বছর আগেও ছিল। আমাদের মেগা প্রজেক্টগুলি বন্ধ হয়ে যাওয়া, এটাও কিন্তু একটা অন্যতম, মানে আমি মনে করি যে একটা সঠিক সিদ্ধান্ত হয়নি, যার ফলেই এই বড় ইন্ডাস্ট্রিগুলি সবগুলি চ্যালেঞ্জড হয়ে গেছে। আরেকটা ইস্যু আপনি প্রায়শই আলোচনার মধ্যে নিয়ে আসবার চেষ্টা করেন, যে কর্পোরেট গভর্নেন্সের ইস্যুটা। মানে আপনি কি দেখেন যে আমাদের এখানে আসলে আমাদের তো মেইন ফেলিউরই কর্পোরেট গভর্নেন্স ফেলিউর, একটা টোটালি ফেলিউর, যেটা আপনাকে মানে কর্পোরেট গভর্নেন্স ইস্যুটাই তো এখানে ফেলিউর হয়েছে। যে আপনি কেন্দ্রীয় ব্যাংকের যে ওভারসি করার জায়গা ছিল সেখানে হয়নি, আপনার বোর্ডের যে কোনো বোর্ড, বিশেষ করে ফিনান্সিয়াল সেক্টরের বোর্ডের যে দায়বদ্ধতা ছিল সেখানে হয়নি। আজকে আপনারা সবাই মিলে বলতেছে, এই সেন্ট্রাল ব্যাংকই যেটা বলতেছে যে একটা লোক 7-8টা ব্যাংকে পকেটে ঢুকে ফেলছে। ভাই, আপনাদের তো বাংলাদেশ ব্যাংকে হাজার হাজার মানুষ কোথায় ছিলেন আপনারা? একজন গভর্নর চেঞ্জ হয়েছে বা একজন ডিপ্টি গভর্নর 5টা চেঞ্জ হয়েছে, আর বাকিরা তো সবাই ছিলেন আপনারা। সেখানে তো কোনো আওয়াজ করতে কাউকে শোনা যায় নাই। তাহলে সেখানে ফেলিউরটা হয়েছে, এগুলি আপনার ঠিক করতে হবে, কারেকশন তো করতে হবে। কারণ ওই সিস্টেমটা চলবে না যে আপনি যাকে খুশি তাকে আপনি বোর্ডে নিয়ে আসবেন। যেমন তো যে বিভিন্ন জায়গায় বোর্ডের মেম্বারদেরকে নিয়ে আসছে, এমন কোম্পানির এগেনস্টে যে কোম্পানি এক্সিস্ট করে না। আপনি কোম্পানি কোনো কাগজে কলমে কোম্পানি, কিন্তু ওই কোম্পানি 200 কোটি টাকা শেয়ার কেটে ফেলছে। তাহলে কি করে হলো? বাংলাদেশ ব্যাংকের কি ওইটা কি ডিউ ডিলিজেন্স করেন নাই যে এই যে একটা কোম্পানির নাম বলতেছে, এই কোম্পানিটা আসলে বাজারে আছে কি না? নাই, না করে আপনি ওনার কোম্পানির লোককে দিয়ে দিলেন, তো তখন তো আপনি অ্যালাউ করছেন। এখন আজকে আইসা যদি এই যে ফেলিউরটা, এই ফেলিউরতে শিক্ষা নেন, শিক্ষা নিয়ে এই জায়গাগুলিতে কারেকশন করেন, কিন্তু ব্যবসাগুলি তো চালু রাখতে হবে। আজকে আপনি 5টা ব্যাংকে বন্ধ করে দিয়েছে। আচ্ছা, ব্যাংকগুলি কি বন্ধ হয়েছে? অবসায়ন কি হয়েছে? বাংলা যেটা বলি একদম অবসায়ন তো হয় নাই, তাই না? ব্যাংকগুলি কি হয়েছে? নতুন করে তারা মার্জ করছে একজনের সাথে। তাহলে শেয়ার হোল্ডারের দোষ কি? অবসায়ন হওয়ার পরে যেটা হবে, আমার অ্যাসেট লাইবিলিটি হিসাব হবে। আমার যদি লাইবিলিটি বেশি থাকে আমি পাবো না টাকা। তাহলে আপনি আমার কোম্পানিটা ঠিক রাখলেন, 5টা কোম্পানিকে একসাথে করে ফেললেন, মালিক যে যার একটা শেয়ার আছে, 10টা 5টা শেয়ার আছে, তাকে আপনি বের করে দিলেন। এটা কি করলেন আপনি? কেন করবেন আপনি এটা? ওর কি দোষ? যে লোকটা অপরাধী, মানে একটা লোক অপরাধ করেছে, তার অপরাধের জন্য আপনি পুরো প্রতিষ্ঠানটাকে বন্ধ করে দিবেন? কি লাভ কি হয়েছে? যেগুলি আমাদের যারা ধরেন আজকে বাইরে আছে বা বিদেশে আছে, জেলখানায় আছে, ওদের বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলি যে বন্ধ হয়ে আছে, কি লাভ হচ্ছে? ওই লোকটাকে আপনি আইনি আওতায় আনেন, কিন্তু তার বিজনেসটা যদি চলতে দেন, তার বিজনেসটা যেন চলতে পারে, সেটা না করে আপনি সবাইকে এক দড়িতে ফাঁসি দিয়ে দিচ্ছেন। আসলে দেশটা মানে বিপদে পড়ে যাচ্ছে। এতগুলি মানুষের দেশ, বাংলাদেশের মানুষ কিন্তু খুব রেজিলিয়েন্ট মানুষ, যে কোনোভাবেই পরিবর্তনের সাথে মানুষ তাল মেলাতে পারে। আপনি দেখেন যে বাংলাদেশে যে ছোটো ছোটো ব্যবসা তৈরি হয়ে যায়, নিজ দায়িত্বে, কিচ্ছু লাগে না, খালি একটু সাহস দিলে হয়। এই সাহসটাই মনে হচ্ছে বন্ধ করে দিচ্ছে আমাদের এই দানিয়েল। এটা ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট। যেটা ব্যাংকের কথা আঙ্কেল বলছিলেন, যে 5টা ব্যাংক, এই 5টা ব্যাংকে মার্জারের বিষয়টা নিয়ে এটা স্টেক হোল্ডারদের সাথে কিন্তু কোনো এঙ্গেজমেন্ট হয়নি। এবং আমাদের ইন্স্যুরেন্স কোম্পানির থেকেও কিন্তু, স্পেশাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে কিন্তু, যেহেতু আমরা ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, আমাদের উপায় নাই ইসলামিক ব্যাংকগুলি ছাড়া টাকা রাখা। তা আমাদের টাকা এইসব 5টা ব্যাংকের ভিতরে আছে। এই টাকাটা কিন্তু আমার টাকা না,
এটা আমার শেয়ার হোল্ডারেরও টাকা না, এটা হচ্ছে আমার পলিসি হোল্ডারের টাকা, বিনিয়োগ করা টাকা। এটা যেন ওইটার থেকে প্রফিট নিয়ে আমি এই আমার পলিসি হোল্ডারকে দিতে পারবো। তো আমরা উই ওয়ার লাকি যে আমরা ডাইভার্সিফিকেশন করেছি, আমরা রিস্ক ম্যানেজমেন্ট করেছি, বাট দেয়ার আর লট অফ কোম্পানিজ যারা এই ধরনের এই 5টা ব্যাংকের কাছে কিন্তু অনেক টাকা ইনভেস্ট করে এখন দে ডু নট নো যে এটা কী পাবে এটার বিনিময়ে। এখন একবার শোনা যায় যে শেয়ার দেওয়া হবে, তো আপনি শেয়ার দিয়ে কী করবেন? এই শেয়ার ক্যাপিটাল মার্কেটে আসতে লাগবে কত সময়, এটা নোবডি নোজ। আসার পর এটার 10 টাকা আসবে নাকি এটা 2 টাকায় ট্রেড হবে, নোবডি নোজ, ইটস অ্যান আনসার্টেনটি। So when people have invested in you in a financial institution, the matter is about confidence. এবং সেন্ট্রাল ব্যাংকের এখানে একটা সম্ভবত একটা দায়িত্ব আছে যেন যারা টাকা ইনভেস্ট করেছে, ওয়েদার এটা ফিক্সড ডিপোজিটের মাধ্যমে হোক বা লং টার্ম ডিপোজিটের মাধ্যমে হোক বা ইভেন শেয়ার হোল্ডার, যেরকম আঙ্কেল শেয়ার হোল্ডার একটা স্টেক হোল্ডারের কথা বলেছে, আমি মনে করি যে ডিপোজিটার আর একটা মেজর স্টেক হোল্ডার। সো ডিপোজিটারের টাকাটাকে ইনস্টিটিউশনাল ডিপোজিটার হলে আপনি তাকে শেয়ার দিয়ে দেবেন, এটা তো আসলে আনফেয়ার একটা প্র্যাকটিস। আপনি কি ইনস্টিটিউশনাল ডিপোজিটরদেরকে জিজ্ঞেস করেছেন যে ভাই আমি আপনাকে শেয়ার দিলে আপনার হবে কিনা? কারণ যে ইনস্টিটিউশনাল ডিপোজিটর তার সোর্সটা আপনাকে দেখতে হবে, তার সোর্সটা কি আপনার ক্ষুদ্র বিনিয়োগকারীর টাকা কিনা। তার যদি ক্ষুদ্র বিনিয়োগকারীর টাকা হয়ে থাকে তাহলে কিন্তু তাকে আপনাকে স্মল ডিপোজিটর হিসেবে ট্রিট করা উচিত বাই প্রিন্সিপাল, বাই দেয়ার ওন অ্যাকর্ড অ্যান্ড অ্যাডমিশনস। কিন্তু আনফর্চুনেটলি এই ধরনের কোনো ডায়লগ হয়নি। ওয়ান অফ দ্য মেজর প্রবলেমস, আপনি কর্পোরেট গভর্নেন্সের কথা বলেন বা গুড গভর্নেন্সের কথা যদি বলেন, দের শুড বি এ চেক অ্যান্ড ব্যালেন্স। আপনি ডিসিশন নিচ্ছেন, আপনার কাছে অধিকার আছে, কিন্তু আপনাকে কিন্তু এটা চেক করতে হবে উইথ দ্য স্টেক হোল্ডার যে হাউ ইট উইল ইম্প্যাক্ট। এখানে কি কোনো আপনার, এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে কোনো আপনার এখানে কোনো আপনার পার্সোনাল ইন্টারপার্সোনাল কোনো এখানে কি ইস্যুস দাঁড়ায় কিনা। সো ওইটাতে আমরা নাই গেলাম, বাট এখানে অ্যাটলিস্ট যারা স্টেক হোল্ডার তাদের সাথে কিন্তু ডায়লগের দরকার ছিল। কারণ যদি অ্যাট দ্য ভেরি টপ আপনার গুড গভর্নেন্স আপনি প্র্যাকটিস না করেন, তাহলে ফ্রম দ্য ভেরি বটম উইচ ইজ ইন্ডাস্ট্রি লেভেল হাউ ক্যান ইউ এক্সপেক্ট গুড গভর্নেন্স? আপনি যদি অ্যাজ এ রেগুলেটর ইফ ইউ আর গোয়িং টু ইউজ গুড গভর্নেন্স বাই কলিং ইন অল দি স্টেক হোল্ডার্স, আপনি একটা মিটিং করতেন উইথ দ্য শেয়ার হোল্ডার্স, আপনি একটা মিটিং করতেন উইথ দ্য ডিপোজিটার্স, আপনি একটা মিটিং করতেন উইথ ইনস্টিটিউশন ডিপোজিটার্স, আপনি তাদের প্রবলেমটা দেখতেন। আপনি তো একটা ব্যক্তি, ঠিক আছে উনি 8টা ব্যাংক ওনার নিয়ন্ত্রণে ছিল, আঙ্কেল যেভাবে বললেন, তখন আপনারা কেন দেখেননি? ভালো কথা, আপনি তখন দেখেননি, এখন আপনি কারেকশন করছেন। বাট ওইটার সাথে কালেকটিভ পানিশমেন্ট কিন্তু পাচ্ছে বাকি সবাই। ইউ ক্যানট রোল আউট কালেকটিভ পানিশমেন্ট। এটা কিন্তু কর্পোরেট লেভেলে একটা কালেকটিভ পানিশমেন্ট হয়ে যাবে ফর দি ডিপোজিটার্স, ফর দি শেয়ার হোল্ডার্স, ফর দি ইনস্টিটিউশন ডিপোজিটার্স। আনফর্চুনেটলি এটা নিয়ে আপনি আওয়াজও করতে পারবেন না, কারণ আমি যদি এটা নিয়ে বেশি আওয়াজ করতে যাই, আই ক্যান আর্টিকুলেট দিস ম্যাটার ভেরি ওয়েল, জিলু ভাই, but if I articulate this matter very well, tomorrow I will have some other problems because I myself is an entrepreneur of this very country. So I will face those problems, and that's why I will not articulate it. তো এই গুড গভর্নেন্স যদি চান, এইখানে স্বাধীনতা দরকার, যে আপনি যখন ভুল করবেন আপনাকে যেন ক্রিটিসাইজ করার এবিলিটি থাকে আমাদের, আর মোর ইম্পর্টেন্টলি হ্যাভিং দ্যাট ডায়লগ। আমি আজকে সকালে আমি দেখছিলাম আমাদের ইউসিবিএল এর চেয়ারম্যান শরীজাহির ভাই, উনি আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি, তো উনিও কিন্তু খুব সুন্দরভাবে জিনিসটা আর্টিকুলেট করেছে যে বিফোর ইউ মেক দিস ডিসিশনস প্লিজ কাইন্ডলি টক টু আস, উই আর হিয়ার টু সাপোর্ট অল ইউর প্ল্যানস অ্যান্ড উই আর হিয়ার টু অ্যাকসেপ্ট অল ইউর প্ল্যানস অ্যান্ড ডিসিশন, বাট হিয়ার আস আউট, আমাদের কথাটা একটু শুনেন। তো আসলে তো এটা দরকার, একটু শুনলে কি যায় আসে, কারণ আগের রেজিম যদি না শুনে থাকে আমাদের এক্সপেকটেশন থাকবে এই সরকার শুনবে, কারণ এটা তো মানুষ তাদেরকে চেয়েছে, সারা দেশ চেয়েছে, আমি চেয়েছি। And I still think they're wonderful people. I still believe they're not corrupt people. They're good people at heart. But there are certain subtle mistakes that are happening. এটা যদি না হতো আমার মনে হয় অনেক বেশি পপুলার হতো এই গভর্নমেন্ট। যদি এইসব ফাইন্যান্সিয়াল সেক্টরে যেভাবে করে হ্যান্ডলিংটা হয়েছে, অনেক কিছু ভালো হয়েছে, বাট ডায়লগটা আঙ্কেল, আমার মনে হয় আঙ্কেলও আমার সাথে একমত হবেন যে এখানে ডায়লগ ইজ মিসিং এক্সট্রিমলি অন আ হাই লেভেল। এই ডায়লগটা দরকার ছিল। এই 5টা ব্যাংকের মধ্যে 2টো ব্যাংক ছিল আপনার ফার্স্ট জেনারেশন, রাইট, দুটো, একটা ছিল 90 থেকে 96 মধ্যে, ওয়ান অফ দ্য লার্জেস্ট ব্যাংক, ব্যাংক, আরটা ছিল আপনার তারপরের রিজিম, মানে 96-2001 মধ্যে ছিল। কারো বয়স 30 বছর, কারো বয়স 25 বছর। এখন 2টা ব্যাংকে কিন্তু ভালো করছিল।
এখন তাদের মধ্যে একজন লোক লুট করেছে একটা ব্যাংক, ধরেন আমি একজন লুট করেছে সে বলবে, তার জন্য এই যে ব্যাংকের এতগুলি বিজনেস করতো, বিজনেস যারা ওদের সাথে মানে ইন্ডাস্ট্রি তাদের ইনভেস্টমেন্ট যেখানে ছিল সবগুলিকে আপনি চ্যালেঞ্জে ফেলে দিলেন সবাইকে। এরা এখন যাবে কোথায়? গত 1 বছর তো তারা ক্রাইসিসের মধ্যে আছে, এরা সবাই মিলে কি ভালো ব্যাংক তৈরি করতে পারবে? ফান্ড কোথায় আপনাদের? কে টাকা দিবে এই 5টা ব্যাংকের? আপনি তার চেয়ে 2টা ব্যাংকের যদি একটা সময় দেওয়া যেত, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে আপনি ওই যে যেটা বললেন প্রভিশন শর্টফলের কথা, একটা ব্যাংকের আপনি আজকে ডিগ আউট করে বের করছেন যে বিভিন্ন ব্যাংকের 25% লোন খারাপ বা 30% খারাপ, তারপরে কি হবে? এটা কি মানে আপনি এটা নিয়ে বসে থাকবেন নাকি ব্যাংকগুলি তাকে একটা মেজার নিয়ে নিবে? তাকে তো সময় দিতে হবে, তার একটা প্ল্যান দিতে হবে তো, যে ঠিক আছে তোমার যেটা খারাপ লোন আছে তুমি এটা তো একটা সময় নাও, সময় নিয়ে তুমি এটা করো, মানে রিকভার করো, তোমার তার মধ্যে তুমি প্রফিট কম দিবা, তারপরে তোমার রাখবা, প্রভিশন তুমি তৈরি করবা। সেটা না করে আপনি একদম এক রাত্রের মধ্যে আপনি সব কিছু, এই যে 5টা ব্যাংকে যারা শেয়ার হোল্ডার ছিল প্রায় ওদের বাজারে ইনভেস্টমেন্টের পরিমাণ ছিল 2200 কোটি টাকার মতো বলে শোনা গেল। 2200 কোটি টাকা সকালবেলা গিয়ে দেখা যায় ড্যাশবোর্ডে আর কিছু নাই। এটা তো হতে পারে না, মানে এটা তো একটা মানে কি বলা যায় মরার উপর খাড়ার ঘাড় মতো আসবে। আপনি আমাদের স্টক মার্কেট 380 বা 570টা কোম্পানি লিস্টেড, তার মধ্যে ভালো কোম্পানি আছে হচ্ছে কি আপনার 25-30টা। তাহলে এইটাই তো জায়গা, সেখানে যদি বাট আমাদের ক্যাপিটাল মার্কেট কি মানে মার্কেট হিসেবে দাঁড়িয়েছে, এটি আমার প্রশ্ন। না, মার্কেট হিসেবে দাঁড়ায়নি, এখানে অনেক শুরু থেকে দাঁড়ানোর কোনো চেষ্টা আছে? এইবার যে এই যে ব্যাংকগুলি যে মার্চ করে ফেললো, ক্যাপিটাল মার্কেটের যে রেগুলেটর সে কি ভূমিকা পালন করেছে? ওরা কি বাংলাদেশ ব্যাংকের সাথে নেগোশিয়েট করে ডিপোজিটারদের যেমন টাকা দেওয়ার জন্য যে একটা আনছে, নিয়ম আছে, সে কি তার ইনভেস্টরদের জন্য কোনো কিছু আনতে পারছে? সেটা আনতে পারে নাই। তাহলে মার্কেটটা দাঁড়াবে কি করে? আপনি যেই বাজারে গেলে বুঝবেন যে আপনার পকেট মার হবে, সেই বাজারে আপনি যাবেন, আপনি তো ওই মার্কেটটা ওই দোকানটায় যাবেন না। তো এখানে তো গেলে তো পকেট মারিং হয়ে যাবে আপনার, কারণ আপনার যে সিকিউরিটি যারা আছে, আপনার যারা দেখাশোনা করবে, ও তো কোনো কিছু ডিল করতে পারছে না। এই যে 5টা ব্যাংকের যে 2200 কোটি টাকা যেটা বললাম, তার মধ্যে 2টা ব্যাংক তো খুবই মোটামুটি ভালো ব্যাংক ছিল, তাহলে তাদের যারা শেয়ার হোল্ডার ছিল তাদের জন্য আপনি কি প্রোটেকশন মেজার আপনি ঠিক করলেন? ওভার দ্য টাইম। এখন এই যে সঙ্গে সঙ্গে এক রাত্রের মধ্যে তারা যে খালি হয়ে গেল, এতদিন তো তারা আশায় ছিল 2 টাকা হোক 3 টাকা হোক আমার শেয়ারের দাম ছিল, কিছুই নাই, সঙ্গে সঙ্গে ইম্প্যাক্টটা পড়লো আপনার বাজারের উপরে। তো এই বাজার তো কোনোদিন তৈরি হবে না। শুরু থেকেই আমাদের এখানে আরও কিছু বিষয় করেছে, মনে করেন এই বাজারে আমি ওই দিন শুনলাম যে এসএমই করা যায়, আপনার যে লিস্ট করা যায় ক্যাপিটাল মার্কেটে। এখন বলতেছে কি এসিবিকে আপনি দেওয়া যাবে না, মার্জিন লোন দেওয়া যাবে না। তাহলে ভাই আপনি তাকে করছেন কেন, লিস্টেড কেন করছেন? লিস্টেডে যদি করেন তাকে তো ফেয়ার প্লে করার সুযোগ দিতে হবে, যে তার এখানেও ইনভেস্ট করা যাবে। আপনি বলে দিলেন যে ওই যে পি রেশিও নিয়ে একটা কথা হয়, হ্যাঁ, প্রাইস আর্নিং রেশিও যেটা বলে, যে এত বেশি না হলে আপনি ইনভেস্ট করতে মানে টাকা মার্জিন লোন দিতে পারবেন না। আরে ভাই এটা আপনি বলার দরকারটা, এটা তো সেই বুঝবে বাজারে কোনটা চলে না চলে, কিনবে তো। এখন আপনি যদি বলেন যে পি রেশিও 25 পর্যন্ত দেওয়া যাবে, 25 মানে কি তার যে আর্নিং আছে, তার যে শেয়ারের দাম আছে, 25 বছর লাগবে তার এটা করতে, মানে টাকা উঠাইতে হবে, এইভাবে প্ল্যানিং। এই তো পি রেশিও। তো আপনি তাকে বলবেন যে দেওয়া যাবে, আর বেশি হলে দেওয়া যাবে না, এগুলো বাজারের উপর ছেড়ে দেওয়া উচিত। এই জন্য বাজারটা তৈরি হয় নাই। আপনি যেটা বলছেন যে শুরু থেকে এই বাজারটাকে নিয়ে না খালি পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। আর এই বাজারে যারা চেয়ারম্যান দায়িত্বে আসে, কমিশনের দায়িত্বে যা আসে যারা, আপনি শুরু থেকে দেখবেন সবগুলি সবসময় একটা পোস্টিং, এটা একটা মানে অন্য কোনো জায়গায় দেওয়া গেলটা ওনাকে এনে এখানে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের ওনাকে দায়িত্ব দিয়ে দেওয়া গেল, কী বলে প্রাইস পোস্টিংয়ের মতো, বা কাউকে রিহ্যাবিলিটেট করার জন্য শুরু থেকে খেয়াল করুন আপনি। যে ফলে বাজারটায় ঠিক ওই রকমভাবে ডায়নামিক মানুষজনকে দেওয়া হয় নাই, যারা ড্রাইভ দিয়ে এসে যারা বিশ্ববাজারের খবর রাখে। মোস্টলি এখানে যারা আজ বাজারে এই বাজারে যারা রেগুলেটর হয়েছে, আপনি দেখবেন ক্যাপিটাল মার্কেট সম্বন্ধে ওনাদের খুব একটা ভালো ধারণা। হ্যাঁ, ওনারা ভালো পড়াশোনা জানার লোক আছেন, সরকারের সিভিল সার্ভেন্ট ছিলেন, অন্য জায়গায় ভালো করছেন, কিন্তু বিশ্ববাজারে ক্যাপিটাল মার্কেটে যারা কাজ করে ইন্টারন্যাশনালি, সেখান থেকে কাউকে তো আনতে পারেন না, বা সেই লাইনের কাউকে আনার নাই যারা এই বাজারটা তৈরি করবে, যার ফলে এই বাজারটা আপনার তৈরি হয় না আনফর্চুনেটলি। তো এখন এটা করতে হবে, না হলে আপনি ক্যাপিটাল মার্কেট যদি তৈরি না হয়, ব্যাংকের উপরে নির্ভর করে শুধুমাত্র আসলে শিল্প প্রতিষ্ঠান দাঁড়াতে পারে না। আপনি আমাদের কিন্তু হুজুগ তৈরি হয় মাঝে মাঝে, তাই না? গত কিছুদিন আগে হুজুগ হয়েছিল যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করবে সবাই, হ্যাঁ, অনেক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করছে। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির মূল দায়িত্ব হচ্ছে কি আপনার
মিউচুয়াল ফান্ড তৈরি করা। আমাদের এখানে মিউচুয়াল ফান্ড কই? মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা মানে হচ্ছে গিয়ে আমার টাকা আসবে না, মার্কেটই তো নাই, ও যে শেয়ার মার্কেটে যা ইনভেস্ট করবে সবটাই চলে যাবে। তো এখন আপনি মিউচুয়াল ফান্ডটাকে শুধু শেয়ার মার্কেটে ইকুইটিতে না দিয়ে আপনি অন্যদিকে একটু ভাবেন না, অন্য কিছুতে দেওয়া যায় কিনা, অন্য বন্ডে সে যেতে পারে কি না, বা অন্য এই যে ধরেন যে এত বড় গোল্ডের যে গেল, সেখানে দেখেন না মিউচুয়াল ফান্ড দিয়ে কিনা যায় কিনা। দিনের শেষে তো প্রফিট দরকার। মিউচুয়াল ফান্ডে কে যাবে? যে লোকটা নিজে শেয়ার বাজার সম্বন্ধে আইডিয়া নাই, তার বিজনেস ফিনান্স সম্বন্ধে তার পড়াশোনা নাই, সে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবে যে ব্যাংকে এফডি রাখলে আমি 10% 12% পেতাম, আর মিউচুয়াল ফান্ডে টাকা রেখে 15% পাবো। এই তো সব মিউচুয়ালি এগ্রিড পিপল পকেটের টাকা দিয়ে একটা ফান্ড করবে, সেই ফান্ড একজন ফান্ড ম্যানেজার বাজারে ইনভেস্ট করবে। এখন আপনি তাকে বলে রাখছেন শুধুমাত্র ক্যাপিটাল মার্কেটের মানে ইকুইটি মার্কেটে তুমি এটা করতে পারবা, আর অন্য জায়গায় তুমি যাবা না। কেন ভাই? আর অন্য জায়গায় দেখেন না যাওয়া যায় কি না, সে তার টাকাটা দিয়ে সেটা থেকে তাকে বিজনেসটা করতে দেন, তাহলে এই মার্কেটটা অন্তত ভালো চলুক। এখন সব জায়গাতে আপনি কেমন কেমন যেন একটা আইন করে না, কাউকেই এখানে কেন জানি গ্রোথটা তৈরি করতে দেওয়া হয় না। বেসরকারি খাত মাঝে মাঝে করে ফেলে, সেটা একটা দু একটা রেকর্ড হয়, যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি ভালো করে ফেলছে, এটা খুবই পরিশ্রমী মানুষজন আসছিল, খুবই ডেডিকেটেড, ভালো বুঝতো তাদের জায়গাটা, তারা খুব সিরিয়াস ছিল। ওই যে গার্মেন্টস ইন্ডাস্ট্রির একটা গল্প করা হয়, গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিকদের মূলত দায়িত্ব হলো ওয়ার্কারের বেতন জোগাড় করা, সারাদিন ওয়ার্কারের বেতন নিয়ে চিন্তা করতে থাকে গার্মেন্টস ইন্ডাস্ট্রি যারা চালায়। আর মালিকরা সরাসরি ফ্যাক্টরিতে চালায়, এরা অনেকেই অনেক অভিজ্ঞ, গার্মেন্টসে কাজ করেছে, আগে বাইং হাউসে কাজ করেছে, রিয়েল এক্সপেরিয়েন্সটা তাদের কাছে আছে। শুধু এইটাকে দিয়ে তোর চলবে না, বিজনেসটা তো ডাইভার্সিফাই করতে হবে। তো ওই জন্য আমি আগের কথা একদম প্রথমটা যেটা বলছিলাম, যে আসলে সামনে সার্টেনিটি, যেটা বারবার ড্যানিয়েল বলতে চাচ্ছে, বা গোলটা ঠিক করা দরকার, যে আপনি কি করবেন, কতদিনের মধ্যে করবেন, এবং আপনার মূল কাজ কোনটা। আর মূল কাজটা কি এইটা, নাকি মূল কাজটা আরও অন্য কিছু আছে, সেই জায়গাগুলিতে আমার মনে হয় যে একটু অ্যাটেনশন দেওয়া দরকার। আঙ্কেলের কথা ইজ অ্যাবসলিউটলি স্পট অন, স্পেশালি ক্যাপিটাল মার্কেটের কথা যেটা বলেছে। সো আই রিমেম্বার একজন খুবই দের ইজ এ প্রফেসর অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, আমি ওনার নাম নিব না, তো উনি একটা কথা বলেছে যে ক্যাপিটাল মার্কেট, বাংলাদেশে ক্যাপিটাল মার্কেট ইজ ওভার রেগুলেটেড, আন্ডারওয়েলমড ইন নলেজ বেস অ্যান্ড পলিসি মেকিং। আসলে কথাটা সত্যি। আপনার যারা ক্যাপিটাল মার্কেটে এনলিস্টেড আছে, আমরা যে পরিমাণের কোয়েরি, আঙ্কেল যে পরিমাণে কোয়েরি আসে, এটা দেখলে মনে হয় যে আসলে খুবই সিরিয়াস ক্যাপিটাল মার্কেট, এবং আসলে তারা সিরিয়াস। কিন্তু আবার এরকমও কিছু কোম্পানি দেখা যায় যাদের কোনো অপারেশন নাই, মার্কেটে তাহলে কীভাবে আছে। এবং আঙ্কেল খুব রাইটলি সেড, হি রাইটলি পয়েন্টেড আউট, ক্যাপিটাল মার্কেটের কিন্তু দায়িত্ব ছিল শেয়ার হোল্ডারদের যে ইন্টারেস্টটা আছে এটাকে প্রোটেক্ট করে। যে 5টা ব্যাংক মার্জার হচ্ছে, এখানে কিন্তু যেহেতু শেয়ার হোল্ডারদের কোনো কমন ভয়েস নাই কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে, দ্য কমন প্ল্যাটফর্ম শুড হ্যাভ বিন বিসেক, তো ওটা হওয়া উচিত ছিল। আর যে মিউচুয়াল ফান্ডের রিটার্নের কথা যদি আমরা চিন্তা করি, যে টপ 30টা কোম্পানি মিলায় আমাদের DSEX 30, যেটা গত 8 বছরে অ্যানুয়ালাইজড রিটার্ন হচ্ছে a little over 5%. মিউচুয়াল ফান্ড, that's horrible performance. It's a horrible performance. তো এই জায়গায় কেন why we are not allowed to diversify? ওই যে আবার আগের কথা, ওভার রেগুলেটেড। আপনার এই যে এখন গোল্ডের যে বুমটা, এটা কিন্তু there is a reason behind it. এটা একটা গ্লোবাল ফিনোমেনন, নট অনলি ইন বাংলাদেশ। সো এখানে কিন্তু ম্যাক্সিমাম ক্যাপিটাল মার্কেটস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, দে হ্যাভ ক্যাপিটালাইজড অন গোল্ড, দে হ্যাভ ইনভেস্টেড ইন গোল্ড। বাংলাদেশে ইউ ক্যানট ডু দ্যাট। আর আপনি যদি গোল্ডে ইনভেস্ট করতে চান, আপনাকে এসে দুদক ধরে নিয়ে যেতে পারে। আপনি ফিজিক্যালি অ্যাকচুয়ালি গোল্ডে ইনভেস্ট করতে চান, আপনাকে ধরে নিয়ে যেতে পারে। তো আপনি যাবেন কোথায়? আপনাকে প্রফিট সিকিং হ্যাজ বিকাম ক্রাইম। আপনার প্রফিট সিকিং বিকামস। মিউচুয়াল ফান্ডের কথা বলি, মিউচুয়াল ফান্ড ম্যানেজাররা সবচেয়ে সেফ জায়গা পেয়ে গেছে এখন হলো ব্যাংকে এফডি রাখা। ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট না করে সে ব্যাংকের সাথে নেগোশিয়েট করে। রাইট, ব্যাংক বাংলাদেশের যে নাম্বার 1 মিউচুয়াল ফান্ড এখন, হ্যাঁ, তার 30% পোর্টফোলিও, 35% পোর্টফোলিও হচ্ছে ব্যাংকে ফিক্সড ডিপোজিট, আর বাকিটা হচ্ছে সরকারি বন্ড। মিউচুয়াল ফান্ড, তো দ্যাট ইজ মিউচুয়াল ফান্ড। এটাই যদি মিউচুয়াল ফান্ড হয়, কি করবে? মার্কেটের কোনো ঠিক নাই, তার টাকা তো সব চলে যাবে, এই জন্য সে এখানে চলে গেছে। তাহলে তো হলো না। তাহলে আপনার যে টোটাল ক্যাপিটাল, সেই তো বুঝে বিজনেসটা,
এবং আঙ্কেল মিউচুয়াল ফান্ড কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, ইট ইজ আ ফিডার ফর ইনভেস্টমেন্ট। অফকোর্স। বাট আপনার তাহলে এখন কি হচ্ছে, মিউচুয়াল ফান্ড বেস্ট পারফর্মিং মিউচুয়াল ফান্ডরা কি করছে, ঘুরে ফিরে টাকাটাকে কিন্তু ব্যাংকের কাছে এবং সরকারি ক্রেডিটে নিয়ে যাচ্ছে, এবং ব্যাংকের কাছে যেটা এফডিআর যাচ্ছে, ব্যাংক কিন্তু প্রাইভেট সেক্টরে দিচ্ছে 6%, তার 6%, 4.5%, বাকিটা যাচ্ছে কোথায়, সরকারের। এই যে এই বছর যে 6% ক্রেডিট গ্রোথ হয়েছে, তাহলে ব্যাংকের ডিপোজিট গ্রোথ তো আরো বেশি। হ্যাঁ, ওই ডিপোজিট কোথায়? ব্যাংকগুলি এখন সবগুলি ব্যাংক মূলত ইনভেস্ট করে গভর্নমেন্ট বন্ডে। এবং আঙ্কেল আপনি বাংলাদেশ ব্যাংকের সাথে বিজনেস করে, এবং বাংলাদেশের বেস্ট ব্যাংক, তাদের পোর্টফোলিও ম্যাক্সিমাম হচ্ছে সরকারি বন্ডে। তাহলে আপনি সরকার একটা কথা কিন্তু বারবার আসছে যে গভর্নমেন্ট ক্রেডিট গ্রোথ ইজ ক্রাউডিং আউট প্রাইভেট সেক্টর, মানে সরকারের কাছে প্রাইভেট সেক্টর হেরে যাচ্ছে ইন টার্মস অফ ইনভেস্টমেন্ট। ইফ দিস ইজ দ্য সিচুয়েশন, হু ইজ দ্য ফাদার, হু ইজ দ্য সান? Who's the father, who's the son? সরকারের কাছে এত টাকা যাচ্ছে, আচ্ছা ভালো কথা যাচ্ছে, এটার এগেইনস্টে কি হচ্ছে? ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস আর ক্লোজড। আপনি তো ইনফ্রাস্ট্রাকচার না, উনি ইয়া দিয়ে যাচ্ছেন, ইন্টারেস্ট দিয়ে যাচ্ছেন, গভর্নমেন্ট ইন্টারেস্ট সার্ভিসিং, আর কিছু নেই, এটা সার্ভিসিং। এটা তো হয় না। ধরেন ব্যাংকগুলির ডিপোজিট টাকা যা আছে সবচেয়ে সেফ জায়গা, বাংলাদেশে যত জমি টমি আছে সব কেটে ফেলো, তাহলে কি ব্যাংক থাকবে আর? ওরা তাই করতেছে। গভর্নমেন্ট সিকিউরিটি মানে তো আমাদের জমি কিনতেছে ইন ওয়ান সেন্স, দেশের সাথে লাগাচ্ছে। বা দেশের সাথে তুমি লাগাবা কেন? ও করতেছে কি, যত জায়গার যত ইনভেস্টমেন্ট আছে, কারেন্ট যে লোন আছে, সবাইকে বলতেছে ভাই আমাদের অবস্থা খারাপ, তুমি লোন কমায় ফেলো। কালকে আমি একজনের, একটা সিমেন্ট কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর, বাংলাদেশের বড়, তার একটা ইন্টারভিউ শুনলাম আমি। সে বলতেছে যে আমার যদি 1 কোটি টাকা যদি আমার ইয়ে থাকে, ক্রেডিট লাইন থাকে, আমাকে ব্যাংক বলতেছে তো ভাই এটা আপনি 80 কোটি টাকার মধ্যে নিয়ে আসেন। এখন আমার কি হলো, আমার একদিকে হয়েছে ফরেক্স লস হয়েছে, কারণ আমি 80 টাকা 85 টাকা যে ডলার ছিল সেটা আমরা 123 টাকা কিনি, তাহলে আমার 40 টাকা এমনিতেই নাই, ওখানে চলে গেছে 40 টাকা। আর আমার ব্যাংক বলতেছে আরও 20 টাকা কমানোর জন্য, তাহলে আমার কাছে টাকা আছে 40 টাকা, সব 100 টাকার জায়গায়, তাহলে বিজনেসটা কোথায় করবো? তো ব্যাংক এই যে কমায় টমায় যা রাখতেছে, ব্যাংক আবার ব্যাংকের নিজের সেফটির জন্য, সোকল সেফটি, সেই জন্য গভর্নমেন্ট বন্ড কিনতেছে, যে আমার চাকরিটা যেন ঠিক থাকে, আমার মেয়াদে আমার যেন সব কিছু ঠিক থাকে। ভাই আপনাকে তো ব্যাংকের লাইসেন্স দেওয়া হচ্ছে রিস্ক টেক করার জন্য মানুষের। আপনি ইনভেস্টমেন্টে যাবেন, আপনি ইনভেস্টমেন্টে না গিয়ে আপনি চলে যাচ্ছেন সেফ জায়গার মধ্যে, তাহলে ব্যাংকের দরকার নাই তো। সরাসরি জনগণ বাংলাদেশ ব্যাংকে গিয়ে টাকা রাখলো, এই কমার্শিয়াল ব্যাংকের দরকার নেই। এখন এই কমার্শিয়াল ব্যাংক তার রোলটা প্লে করতে হবে। আজকে এই দেশে যা গ্রোথ হয়েছে, আপনি এই যে প্রাইভেট সেক্টরের গ্রোথ 83 থেকে যদি সুদ ধরেন যে শুরু হয়েছে টুকটাক করে করে, 90-তে সেটা খুব ভালো হয়েছে, এবং আমি বলতেই হবে যে 10-এর পর থেকে বড় ইন্ডাস্ট্রিগুলি তৈরি হয়েছে, যেগুলো পাওয়ার সেক্টরে ইনভেস্টমেন্ট হয়েছে। এগুলি ব্যাংকারদের সাহসের কারণে এন্টারপ্রেনার তৈরি হয়েছে, এটা বলতেই হবে বাংলাদেশের ইতিহাস বলে। ব্যাংকাররা সাহস না করলে, উৎসাহ না দিলে, রিস্ক না নিলে এই নতুন এন্টারপ্রেনার তৈরি হতো না। আমরা সবাই চাকরি বাকরি করে ভাত খেতে হতো, আমাদেরকে চাকরিও পাওয়া যেত না তখন। কিন্তু এই ব্যাংকাররা আজকে কেন জানি খুব বেশি ডিফেন্সিভ হয়ে গেছে, এটাও রেগুলেশনের একটা জায়গা। এই জায়গা তো অ্যাড্রেস করা দরকার কেন্দ্রীয় ব্যাংকের জায়গা থেকে, যে ভাই আপনি ইনভেস্টমেন্টে চান, ইনভেস্টমেন্টে না যায় আপনারা শুধু সবাইকে যদি সেফ জায়গায় যদি সবাই থাকতে চান, আর সবাই যদি চিন্তা করেন যে খালি এসএমই কোথায় পাওয়া যাবে সেটা যাবে, তাহলে তো হবে না। এসএমই দিয়ে মানে দেশ চলবে না। এসএমই একটা পার্ট, কিন্তু মূলত তো মেইন লাইন যা অপারেটর আছে তাদেরকে আপনি সাপোর্ট করতে হবে, তাদেরকে দিয়ে কাজ করতে হবে আপনি। সেটা তো হচ্ছে না, আপনি সেই জায়গাটাতেই অ্যাড্রেস করা দরকার। এবং ইন্টারন্যাশনালিও মনে করেন কিছু জায়গায় কাজ করা দরকার, যে আমরা যে টেরিফ নিয়ে যে একটা সমস্যায় ছিলাম আমেরিকার সাথে, আমাদের আপনি তো জানেন নিশ্চয়ই যে আমাদের কদিন আগে সয়াবিনের জন্য এগ্রিমেন্ট হয়েছে, বাংলাদেশের 5টা কোম্পানি সয়াবিন আনবে, $1 বিলিয়ন ওখান থেকে আনবে। তো তারপরে কটন নিয়ে কথা হচ্ছে, বাংলাদেশের কটন এখানে আসবে। এটাও একটা আমরা একটা চ্যালেঞ্জের মধ্যে পড়তেছি, যে কটন যদি মনে করেন আসে, কটন আনলে আমেরিকান কটনের দাম বেশি পড়ে। তো এখন কটন নিয়ে ফাইট করি কার সাথে? আমরা চায়নার সাথে ফাইট করি। চায়নার সাথে তো আমরা এই ফাইটটার মধ্যে পিছিয়ে পড়বো। এখন আমার একটা কথা আসে যে আমেরিকা যদি তার দেশে আমার এক্সপোর্ট কম দেখে সে আমার উপরে যদি ডিউটি আরোপ করতে পারে, তাহলে বাংলাদেশের যে দেশের সাথে ইম্পোর্ট বেশি, বাংলাদেশ কি সেখানে ডিউটি ইম্পোর্ট করবে? আমরা চায়নার সাথে $17 বিলিয়ন মতো প্রায় ইম্পোর্ট করি, ডেফিসিট আছে $17 বিলিয়ন। তা আমরা কি চায়নার কাছে কি একটু বেশি ট্যাক্স চাইতে পারবো? এই জায়গা তো চিন্তা করতে হবে। ইন্ডিয়ার সাথে
একই তো কথা। ইন্ডিয়া আমাদের কাছ থেকে 1 বিলিয়ন 1.5 বিলিয়ন নেয়। ইন্ডিয়ার সাথে আমাদের $10 বিলিয়ন, $8-9 বিলিয়ন ডেফিসিট থাকে। এই বিষয়গুলি নিয়েও গভর্নমেন্টের লেভেলে ভাবা দরকার, চিন্তা করা দরকার, বিজনেস ফ্রেন্ডলি একটা জায়গা তৈরি করা দরকার, এবং মানুষ যেন তার কাজ করতে পারে। বাংলা মানুষের যে শক্তি, সেই শক্তিটা যেন কাজে লাগাতে পারে। উনি তো আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব তো আপনার 3-0 কথা বলেন, উদ্যোক্তা হতে বলেন। এখন প্রকৃত অর্থে উদ্যোক্তা হওয়ার মতো পরিবেশ ওনার সময় যেন কিছুটা তৈরি হয়। আমি ব্যবসায়ীদের পক্ষ থেকে এটা আশা করব যে ব্যবসা করতে এসে ও যেটা বলতেছে যে নিজেকে আর কত সময় আছে ওনার জন্য, সেটাও একটা বিষয় আছে আর কি, যে সেটাও ভাবতে হবে এর মধ্যে। দানিয়েল, শেষের দিকে জাস্ট ক্লোজিং রিমার্কস। জি, আমি আঙ্কেলের একটা কথা, ইট টেকস মি ব্যাক। আঙ্কেল বললেন গার্মেন্টসের সাথে যে ব্যাংকিং যে রিলেশনশিপ। সো মাই লেট ফাদার-ইন-ল, ওনাকে আমি একবার জিজ্ঞেস করেছিলাম যে আবু, আই আস্ক মাই ফাদার, আই আস্ক মাই আঙ্কেল অ্যান্ড আই আস্ক মাই ফাদার-ইন-ল, এই তিনজনই গার্মেন্টসে দে ওয়ার ভেরি সাকসেসফুল। সো আমি যখন গার্মেন্টস স্টার্ট করি আমি ওনাদেরকে তিনজনকেই জিজ্ঞেস করেছি ডিফারেন্ট টাইমসে যে মানে মেইন সাকসেসটা আপনাদের কোথা থেকে এসছে। তো তিনজনের অনেক ভেরিয়েবলস ছিল আনসারের মধ্যে এবং ওনাদের ব্যাকগ্রাউন্ডের মধ্যে, বাট একটা জায়গায় যেটা কমন ছিল যে দে ফাউন্ড very smart bankers. And by smart it's not like মানে ওই আপনার একটা লোন ক্লাসিফাই হয়ে যাচ্ছে, আপনাকে আরেকটা লোন নিয়ে ওটাকে অ্যাডজাস্ট করে, ওই টাইপের স্মার্ট না। স্মার্ট অ্যাজ ইন আপনার ব্যাংকার আপনার পক্ষে ব্যাংকিং করছে, আপনাকে বুদ্ধি দিছে যে কিভাবে কম ক্রেডিট দিয়েও আপনি উৎপাদন করতে পারবেন, কিভাবে করে আপনি পিসি ইউটিলাইজ করবেন, কিভাবে করে আপনি ব্যাক টু ব্যাকের যে ফেসিলিটিটা বাংলাদেশে আছে এটা পৃথিবীর কোথাও নাই। এই ব্যাক টু ব্যাক ফেসিলিটি না থাকাতে কিন্তু পাকিস্তান বা ইন্ডিয়া, উইচ আর ন্যাচারাল কটন প্রডিউসার্স অ্যান্ড ন্যাচারাল টেক্সটাইল প্রডিউসার্স, তারা কিন্তু গার্মেন্টসে আমাদের কাছেও আসতে পারে না, বিকজ তাদের ওই ক্যাপিটাল ইনজেকশন, তাদের কিন্তু ফ্যাব্রিক কিনে পুরো নিজের টাকা দিয়ে কিনে তাও প্রডিউস করতে হচ্ছে। ওয়ারেজ আমি কিন্তু একটা এলসি নিয়ে আসছি, এলসির এগেনস্টে আমি ব্যাক টু ব্যাক খুলছি, ব্যাক টু ব্যাক খুলে আমি কিন্তু ফ্যাব্রিক কিনে আমি কিন্তু আমার মানে ওয়ার্কিং ক্যাপিটালের রিকোয়ারমেন্টটা কমে যাচ্ছে। এটা কিন্তু পিওরলি অ্যান ইনভেনশন ক্রিয়েটেড বাই ইন্ডাস্ট্রি অ্যান্ড ব্যাংক। কিন্তু আমরা যখন আসলাম, আঙ্কেলেরই পরিচিত একজন ব্যাংকের, যার কথা একটু আগে আমরা বলছিলাম, চট্টগ্রামের আপনার ব্যাংকের রিজিয়নাল ম্যানেজার, আমি ওনাকে এটা জিজ্ঞেস করলাম যে আপনি কেন একটু সাহস নেন না? এরকম সবাই তো সাহস করে আমার আব্বাকে শ্বশুরকে তুলে দিল, আমাদেরকেও একটু সাহস নেন। তো বলে, ভাতিজা আমি যদি সাহস নেই, দুদকে মামলা পরে কে খাবে? তুমি খাবা না আমি খাবো? কারণ 100টা জায়গায় যদি একটা ব্যাংকার ফাইন্যান্স করে, একটা ব্যক্তি যদি পালায় যায়, একটা ব্যক্তি যদি ব্যাড ডেপতে পড়ে যায়, আনফর্চুনেটলি ওই ব্যাংকার ওই একটা লোনের কারণে তার কিন্তু সারা জীবনের যে আর্নিংস, তার যে পিএফ যা কিছু আছে সব আটকে যাবে। সো দে ডোন্ট ওয়ান্ট টু টেক আ রিস্ক। ফার্স্ট দে ক্রিমিনালাইজ দ্য ব্যাংকার্স, দেন দে ক্রিমিনালাইজ দ্য বিজনেসম্যান। We did not complain when they came for the bankers. Then they came for us. Now there is nobody left for us to complain to. Just 1 মিনিট সময় আমার হাতে। আমাদের ব্যবসাগুলিকে একটু নার্সিং করতে হবে, না হলে আজকে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি যে বন্ধ হয়ে গেছে, এটা পরিণতি যেটা হবে, আজকে চায়না থেকে বিজনেস লোকেট করছে, মানে রিলোকেট করছে। বিজনেসটা মানে হচ্ছে কি, তারা বাংলাদেশে আর সমস্ত কিছু দিয়ে এফওসি ভিত্তিতে কাজ করাচ্ছে, সমস্ত ম্যাটেরিয়াল তারা নিয়ে আসতেছে, বাংলাদেশে কাজ করছে। তাহলে ওই যে আমাদের সাইফুর রহমান সাহেব যে একসময় বলতো যে দর্জিদের ফ্যাক্টরি বা খলিফা বলতো না আমাদেরকে, ওই জায়গায় কিন্তু আমরা আবার ফেরত চলে যাচ্ছি। কারণ আমাদের এই যে সুতার পিছনে যে টেক্সটাইল মিল, এই বড় ইন্ডাস্ট্রিগুলি সব কিন্তু প্রবলেমে পড়ে যাচ্ছে এই ব্যাংকার বা এই যে পলিসি সাপোর্ট। আচ্ছা, আপনি পলিসি সাপোর্টের কথা একটু বলি। বাংলাদেশ ব্যাংকের পলিসি সাপোর্ট কমিটি করে দিয়েছে, হ্যাঁ, সেই পলিসি সাপোর্ট কমিটি যে পলিসিগুলি পাস হয়ে এসছে, যে রিকমেন্ডেশনগুলি পাস হয়ে এসছে, আমাদের ব্যাংকাররা কিন্তু সেগুলিতে খুবই স্লো, এই কাজগুলি হচ্ছে না। তো ওই জিনিসটা যেটা বললেন যে সাহসী ব্যাংকার দরকার, এবং বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে একটা মিশন ভীষণ দরকার, যে আসলে বাংলাদেশকে আমরা রিয়েলি, উনি যেটা বলেন যে $40 বিলিয়ন ওনার রিজার্ভ থাকবে, বাংলাদেশ $60 বিলিয়ন এক্সপোর্ট করবে, এরকম জায়গায় নিয়ে আসতে হলে কেন্দ্রীয় ব্যাংকের যারা আজকে আছেন ওনারা এবং আমাদের এসিসি যারা আছেন, যারা দায়িত্বে আছেন, তাদের লিডারশিপে একটা নতুন দিক নির্দেশনা তৈরি করতে হবে।
দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার শেখ মোহাম্মদ দানিয়েল এবং ডক্টর এম শাহিদ রেজা, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা নেওয়ার জন্য। দর্শক, দুজন ব্যবসায়ী উদ্যোক্তা কথা বলছিলেন নানা বিষয় নিয়ে, ব্যবসা বাণিজ্য অর্থনীতির বিষয়ে। দেশে গোলটাই স্পষ্ট না, আসলে আমরা কী চাই, আমাদের নীতি নির্ধারকরা কী চান। গভর্নেন্সের ফেইলিউরের কথা তারা বলেছেন। ডায়ালগ ইজ মিসিং, অর্থাৎ ব্যবসায়ীদের সঙ্গে বা উদ্যোক্তাদের সঙ্গে যারা অর্থনীতিটাকে সচল রাখেন তাদের সঙ্গে নীতি নির্ধারক বা সরকারের তেমন কোনো ডায়ালগ হচ্ছে না, সেটা বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্টটা দেখা যাচ্ছে না। আস্থার একটা সর্বোচ্চ সংকট আছে, পারস্পরিক আস্থার সংকট, এবং এখানে ব্যবসা বাণিজ্যে ঢুকলে সেখান থেকে বেরিয়ে যাবার কোনো এক্সিট রুট নেই, সেটাও আর একটা বড় সমস্যা। এবং সব মিলিয়ে যেটা প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে সেটা হচ্ছে আনসার্টেনিটি। কেউ নিশ্চিত না যে দেশের ভবিষ্যৎটা কী, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ভবিষ্যৎ কী, সেটা একটা বড় সংকট। আমরা আশা করব যে এই সংকটের খুব দ্রুত সমাধান হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।